আপনারা জানেন যে গত 4 দিন আগে মিডিয়াতে একটা নিউজ এসেছিল, সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত গ্রেফতার হয়েছে গুলশান থেকে। পরে আবার নিউজটা কিছুক্ষণ পরে এর সত্যতা পাওয়া যায় না, এবার কয়েকটা চ্যানেলে নিউজটা উঠে গেছে। তো এইটার কারণটা জানার জন্য সবারই একটা মিডিয়ারও একটা আগ্রহ ছিল, এবং সবাই বলছিল তাহলে কই হলো, কই সে এখন, কেউ বলছে গ্রেফতার, কেউ বলছে না ধরে নাই, নিউজটা ভুল। শুনতে পেরেছি সেটা হলো প্রথম ধরেছিল, আর সে এখন দু একজন ডিবির কর্মকর্তা তারা তাকে কোন সেফ হাউস বা কোথাও একটা রেখেছে একটা, এবং কোনো পার করে দেওয়ার চেষ্টা চলছে তাকে। এটা কি কারণে তারা করছে সেটা তার আমার জানা নাই, এবং কুমিল্লা বা সিলেট বর্ডার দিয়ে। এর জন্য আমি সাংবাদিক সম্মেলনটা দেখেছিলাম যে সাংবাদিক সমাজকে দিয়ে বলতে যে এটা যাতে যারাই চেষ্টা করে থাকুক না কেন তারা যাতে এদিকে না আগায়, কারণ উনি পার পেয়ে যেতে পারে, যারা তাকে সহযোগিতা করবে তারা কিন্তু পার পাবে না। কারণ হলো এখন বর্তমানে যে কয়জন ব্যক্তি সবচেয়ে বেশি জনগণ দ্বারা সমালোচিত তার ভিতরে উনি একজন। আপনারা দেখেছেন উনি আন্দোলন চলাকালীন সময় শহীদ বুক পেতে দিচ্ছে, তা সে তাদেরকে বলছে ড্রাগ ছিল। কত বড় একটা বিকৃত মেন্টালিটির হলে সে এটা বলতে পারে। তারপর সে বলছে গুলি শেষ হবে না, এবং আরো কিছু জিনিস আছে যেটা আমি বলবো। এই কারণে সে পার পেয়ে যাওয়া আর 5টা লোক পার পেয়ে যাওয়া এক না। এর জন্য আমি সবাইকে ওয়ার্নিং যে এখনো আমার জানা মতে সে এখনো আছে দেশেই। তো এই দুঃসাহস যাতে কেউ না দেখে, তাকে সহযোগিতা করে পার করে দেয়া, এটাই ছিল আমার মূল উদ্দেশ্যটা গতকালকে সংবাদ সম্মেলনটা করার। এবং আরেকটা বিষয় যে কিছু বিষয় আছে যে কারণে এই কথা, এইসব রিমার্ক ছাড়াও সে কিন্তু আরো কিছু ঘটনার সাথে জড়িত, যেটার জন্য আমি আইন শৃঙ্খলা বাহিনী, দুর্নীতি দমন কমিশন এদেরকে এই জিনিসগুলো গভীরভাবে দেখতে বলবো। 2টা জিনিস আপনারা ফলো করবেন। এই ছাত্র বৈষম্য আন্দোলনের সময় যে কয়টা স্পট ছিল খুব নৈরাজ্য সৃষ্টি হয়েছে, আপনি যদি একমাত্র মিরপুরটা বাদ দেন, আপনি দেখবেন বনানী এক্সপ্রেসওয়ে, মহাখালী সেতু ভবন, ডেটা সেন্টার, আইএসপি ডেটা সেন্টার যেটা, ত্রাণ ভবন, এগুলো সব হলো ওনার নির্বাচনী এলাকায়। আচ্ছা, আরেকটা হলো একটা কি পয়েন্ট ইনস্টলেশন কেপিআই বিটিভি, এত বড় একটা ফ্যাসিলিটি, সেটা হলো ওনার মন্ত্রণালয়ের আন্ডারে। এবং বিটিভিতে ধরেন সব বিটিভিতে একটা বিরাট জায়গা নিয়ে বাইরে থেকে নয় ঢিল মারতে পারে, ভিতরে যে এরকম পুরান ওই মোমেন্টে আপনার 5 তারিখ হয় সেটা অন্য জিনিস, সে 17 তারিখে এটা করার সম্ভব না। এত তাড়াতাড়ি কি ওখানে কোন রুমে কি আছে ওরা জানবে কেমনি? এবং এইটা তার মন্ত্রণালয়। এইটার ভিতরে পিছনে অনেক গভীর দুর্নীতির ষড়যন্ত্র ছিল। উনি বিটিভিকে সংস্কার মেরামতের নাম করে মন্ত্রী হওয়ার পরপরই মার্চ থেকে এটার চেষ্টা করেছে। উনি এটার ফান্ডিং না পেয়ে এই সুযোগটা কাজে লাগিয়েছে। বিটিভির একটা, আজকে যদি সরকার থাকতো বিটিভি মেরামতের কন্ট্রাক্ট যেত, তারই করতে হতো। এবং আগে যে মার্চ মাসে পারেনি, এখন সে পারত। এটা তার একটা দুর্নীতির হাত ছিল তার মন্ত্রণালয়ের জন্য, সে এটা টার্গেট করেছিল আগে। এবং মহাখালীর যে কাজগুলো করেছে তার, আপনারা জানেন যে ঢাকা 17 আসনে করাইল বস্তি এবং সাততলা, মহাখালী সাততলা বস্তি প্রায় 1,20,000 ভোটার, ওখানে 3,40,000-এর ভিতরে 1,20,000, ওখানে গুলশানে মাত্র 40,000 ভোটার। তার এই 2টা সে এমপি হওয়ার গতবার বাই ইলেকশনের পর থেকে এই 2টা সে উঠিয়ে দিবার জন্য অনেক চেষ্টা করেছে, এই 2টা বস্তি। কারণ তার ধারণা হলো বস্তিগুলো ভোটের প্যাটার্ন করা যায় না, এরাই ডমিনেট করে। এই 2টা আন্দোলন শুরু থেকে সেই বস্তি থেকে অনেক প্রেসার দিয়েছিল এই বস্তির লোকজনকে নামানোর জন্য। এবং আমার আশঙ্কা হলো এই যে 4টা পয়েন্টে তার এলাকার ভিতরে, আমার মহাখালী সেতু ভবনের ওখানে তো কোনো ইউনিভার্সিটি নেই, উনি কে ছাত্র যাবে, উনি কেন মারামারি লাগবে? এটা হলো উনি নিজ উদ্যোগে করিয়েছে নিজে। এবং পরে যেটা শুনেছি, আমাকে কয়েকজন বলেছে উনি নাকি ফোন করে বলেছে এবার করাইল উঠাই দিব। এটাও একটা ওনার বিরাট ষড়যন্ত্রের অংশ, এই 1,20,000 ভোটারকে এখান থেকে সরানো। এখান থেকে যদি তাদেরকে সরাতে পারে এই ভোট তো রয়ে যাবে তারা যদি সৈরাজকে ভোলায় যায়, তারা তো ভোলা থেকে আসবে না। এবং দেখেন আপনি এখানে উনি এই কেসে আবার এখানেই 2018-তে দাঁড়িয়েছিল, আন্দালি প্রমাণ পার্থ, এই কেসে আবার তাকেও সে ঢুকিয়ে দিয়েছে। এবং আরেকটা জিনিস আপনি দেখবেন যে জুনায়েদ আহমেদ পলক রিমান্ডে বলেছে ইন্টারনেট বন্ধ সিদ্ধান্ত ছিল আরাফাত সাহেবের থেকে এসছে, মন্ত্রণালয় হলো পলকের, সিদ্ধান্ত দেয় আরাফাত। গুলি কত আছে এটা জানবে আইজি সাহেব আর হোম মিনিস্টার।
তথ্য প্রতিমন্ত্রী জানে কেন গুলি কত আছে, উনি জানবে কেন? ওনার এখানে এগুলোতে আপনারা দেখবেন যে ওনার একটা পার্সোনাল স্টেক ছিল, স্বার্থ ছিল এই আন্দোলন দমানো, এখানে অরাজকতার সৃষ্টি করা, ছাত্রদের উস্কানি দেয়া, পুলিশকে উস্কানি দেয়া। এগুলোর কারণটা কি? কেন ওনার তো কিছু এখানে স্টেক থাকার কথা না। তার মানে হলো যে এটা আন্দোলনের অজুহাতে সে কোনো একটা তার প্ল্যান ছিল, সেটা বিটিভি হোক আর সেটা বস্তি উচ্ছেদ হোক। এই হলো আমার মূল বিষয়টা ছিল গতকালকের। সর্বশেষ আমি আহ্বান জানাবো দেশবাসী, মিডিয়া, আপনাদেরকে এবং সব আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশকে, কারণ পুলিশের আপনারা জানেন এখন একটা সবচেয়ে কঠিন সময় পুলিশ যাচ্ছে, পুলিশের আস্থার সংকট। পুলিশ এবং আমরা কিন্তু আমাদের দেশ যদি টিকে থাকতে লাগে পুলিশের দ্বারাই কিন্তু টিকতে লাগবে। সেনাবাহিনী কিন্তু সবসময় থাকতে পারবে না, থাকা উচিত না সেনাবাহিনীর রাস্তায়। সেনাবাহিনীর দায়িত্ব হলো, সেনাবাহিনী হলো লাস্ট লাইন, সেটার দায়িত্ব হলো দেশ প্রোটেক্ট করা, কিন্তু তারা এখন টেম্পোরারি। তাই পুলিশ বাহিনীর এই এখন এমন কিছু করা উচিত না যেটাতে আবার আস্থার সংকট আসবে, যেটাতে আবার মানুষ বলবে পুলিশকে আমি বিশ্বাস করি না। তাই আমি যে খবরটা দিলাম এটা যদি সত্যি না হয়, উনি কোথায় আছে এটা বার করা উচিত। এবং আমি তো জেনেই বলছি, আমি তো একটা বিভাগের নাম দিয়ে বললাম, তাদেরকে চ্যালেঞ্জ করে যে তাদেরকে যে এখনই প্রডিউস করো, এবং ওনাকে যদি গ্রেফতারও করে থাকে, গ্রেফতার করে তো কোর্টে না উঠানোর কোনো, কোর্টে উঠাক তারপর তাকে রিমান্ডে নিতে হলে। তাই পুলিশ বাহিনীর কাছে তাদের কাছে আমার আহ্বান যে ওনাকে যদি কোনো রকম পার করে দেওয়া বা সহযোগিতার সুযোগ দেওয়া হয়, ছাত্র জনতা আপনাদের মাফ করবে না। এবং এর জন্য উনি মস্করা করেছে, ঠাট্টা করেছে এই আন্দোলনকে দমানোর জন্য, ওনাকে আইনের আওতায় আনতে হবে। তারপর যদি উনি নির্দোষ হয়, উনি মুক্তি পাবে, কোনো সমস্যা নেই। আইনি প্রক্রিয়া আসতে লাগবে।